নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রীর আরো একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আমাদের রাজ্যের সীমানা পেরিয়ে পাড়ি দিয়েছি ভিন রাজ্যে। আপনাদের করাবো চারধামের দর্শন। চারধাম দেখাতে গিয়ে আপনাদের আসমুদ্র হিমাচল ঘুরিয়ে নিয়ে বেড়াবো না। আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের নামচি শহরে রয়েছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনাদের একত্রে এই চারধাম দর্শন করা হবে। তার সঙ্গেই দেখা মিলবে আমাদের ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্যোতির্লিঙ্গগুলি। এই চার ধাম বলতে আসলে কোন কোন স্থানকে বোঝায় তা নিয়ে বহু মতপার্থক্য রয়েছে। তবে ভারতবর্ষের এই চারটি ধাম কিন্তু ভারতবর্ষের চারটি দিকে অবস্থিত। ঠিক যেমন দক্ষিণে আপনারা পাবেন তামিলনাড়ুর রামেশ্বরম, উত্তরে পাবেন উত্তরাখণ্ডের বদ্রীনাথ, পশ্চিমে পাবেন গুজরাটের দ্বারকা, আর পূর্বে রয়েছে উড়িষ্যার পুরী। যদিও উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রীকে একত্রে চারধাম বলা হয়, তবে আসলে এগুলি হলো ছোটা চারধাম। সাউথ সিকিমের এই নামচি শহর এনজিপি থেকে মোটামুটি 100 কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে পৌঁছতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। নামচি শহরে সুবিশাল জায়গার উপর নির্মিত হয়েছে এই চারধাম মন্দির। সঙ্গে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ আরো বিভিন্ন দেবদেবীর মন্দির। চলুন দর্শনের সাথে সাথে চারধাম সম্পর্কিত কিছু তথ্য আজ আমরা জেনে নেব। এই চারধাম মন্দিরগুলির মধ্যে পুরী, দ্বারকা এবং বদ্রীনাথে পূজিত হন শ্রী বিষ্ণু। অপরদিকে রামেশ্বরমের আরাধ্য দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। চারধাম মন্দির দর্শনের শুরুতেই দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের ব্যাধরূপী একটি বিশাল আকার মূর্তি। পুরো মন্দির চত্বর জুড়ে রয়েছে রকমারি ফুল গাছ, যা এই মন্দিরের শোভা বর্ধনে সহায়তা করেছে। পুরাণে ভগবান শ্রী বিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবকে পরম বন্ধু রূপে অভিহিত করা হয়েছে। মনে করা হয় যে স্থানে দেবাদিদেব মহাদেব বিরাজ করবেন তার পাশেই থাকবেন শ্রী বিষ্ণু। চারধামগুলির ক্ষেত্রেও কিন্তু এই বৈশিষ্ট্য লক্ষণীয়। তাই উত্তরাখণ্ডে বদ্রীনাথের পাশে পাবেন কেদারনাথ, গুজরাটে দ্বারকার পাশে পাবেন সোমনাথ, তামিলনাড়ুতে রামেশ্বরম মন্দিরের পাশে কিন্তু রামচন্দ্র করেছিলেন সেতু বন্ধন। অপরদিকে উড়িষ্যায় জগন্নাথ মন্দিরের পাশাপাশি পাবেন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। চলুন এবার আপনাদের নিয়ে যাব রামনাথ স্বামী মন্দিরের দর্শনে, যা মূলত রামেশ্বরম মন্দির রূপেই বেশি পরিচিত। এটি তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম শহরে অবস্থিত। মনে করা হয় এই সেই জায়গা যেখানে রাম সেতু নির্মাণের পূর্বে শ্রী রামচন্দ্র ভগবান শিবের পুজো করেছিলেন, আর তাই হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই রামেশ্বরমের মন্দির অত্যন্ত পবিত্র রূপে বিবেচিত। মনে করা হয় রামেশ্বরমের তীর্থ না করলে বেনারস তীর্থযাত্রা অসম্পূর্ণ থাকে। রামনাথ স্বামী মন্দিরে শ্রী দেবাদিদেব মহাদেব
লিঙ্গ আকারে পূজিত হন এবং ভারতবর্ষের যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে এটি অন্যতম। এবার আমরা যাব দ্বারকাধীশ মন্দিরের দর্শনে। দ্বারকা ধাম এটি অবস্থিত ভারতবর্ষের গুজরাট রাজ্যে। দ্বারকা এটি একটি সংস্কৃত শব্দ যার অর্থ দ্বার বা দরজা। মনে করা হয় এই দ্বারকাতেই ছিল শ্রীকৃষ্ণের বাসভূমি। মনে করা হয় প্রায় 6 বার সমুদ্র দ্বারা ক্ষয়ক্ষতি ও ধ্বংসের কারণে দ্বারকা জলের তলদেশে নিমজ্জিত হয়েছিল এবং বর্তমানে যে দ্বারকা শহর আমরা দেখতে পাই তা এই অঞ্চলে নির্মিত 7তম শহর। দ্বারকা ধাম দর্শনের পর দেখে নিতে পারেন সাই মন্দির, কিন্তু আমরা যেদিন গেছিলাম বা যে সময় গিয়েছিলাম সেই সময় এই মন্দিরটি বন্ধ ছিল, ফলে আমরা তার পাশ দিয়ে আবার সিঁড়ি চড়তে শুরু করলাম। সিঁড়ি চড়তে চড়তে দর্শন করে নিন বিভিন্ন জ্যোতির্লিঙ্গগুলি। এখানে আরো একটা কথা বলে রাখি, যাদের বয়স হয়েছে বা হাঁটুর সমস্যা রয়েছে কিংবা শ্বাসকষ্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই চারধাম মন্দির দর্শন বেশ কষ্টসাধ্য হতে পারে, কেননা এখানে কিন্তু বহু সিঁড়ি উঠতে এবং নামতে হয়। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে এখানে আসবেন। তবে আপনারা যদি হাতে সময় নিয়ে আসেন, অর্থাৎ আপনারা যদি নামচিতে স্টে করেন বা রাবাংলায় স্টে করেন, সেক্ষেত্রে আপনারা একটা সারাদিন সময় নিয়ে ধীরে সুস্থে এই মন্দির ঘুরে দেখতেই পারেন। আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। আপনারা এই মন্দির দর্শনের সময় চাইলে এখানে পুজোও দিতে পারেন। পুজোর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই মন্দির চত্বরের বিভিন্ন দোকান থেকে আপনারা পেয়ে যাবেন। তবে মন্দিরে প্রবেশের জন্য কিন্তু নির্দিষ্ট মূল্যের টিকিট রয়েছে, যা আপনাকে মন্দিরে প্রবেশের পূর্বে কেটে নিতে হবে এবং তারপর নির্দিষ্ট স্থানে জুতো রেখে তবেই আপনাদের এই মন্দিরে প্রবেশ করতে হবে। নামচি কিন্তু সিকিম রাজ্যের ভীষণ সুন্দর একটি শহর। শুধুমাত্র চারধাম দর্শনই নামচি ভ্রমণের মূল উদ্দেশ্য নয়। আপনারা যদি নির্বিঘ্নে নিশ্চিন্তে কিছুদিন সময় কাটাতে চান, নামচি কিন্তু তার জন্য আদর্শ একটি জায়গা হয়ে উঠতে পারে। বিভিন্ন মতবাদ অনুযায়ী জানা যায় এই চারধামের মন্দিরগুলি আসলে বিভিন্ন যুগের প্রতিনিধিত্ব করে। যেমন বদ্রীনাথ সত্য যুগের প্রতিনিধিত্ব করে, রামেশ্বরম ত্রেতা যুগের, দ্বারকা দাপর যুগের এবং পুরী কলি যুগের প্রতিনিধিত্ব করে থাকে। আমরা বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে ভিডিও করি ঠিকই, তবে সবসময় চেষ্টা করি সেখানকার রুলস অ্যান্ড রেগুলেশনস মাথায় রেখে ভিডিও করার। আর তাই চারধাম মন্দির চত্বরে, অর্থাৎ এখানে মূল যে মন্দিরগুলি রয়েছে তার বাইরে ভিডিওগ্রাফির কোনো বাধা না থাকায় আমরা ভিডিও করেছি।
কিন্তু মন্দিরগুলির অভ্যন্তরে ভিডিওগ্রাফির নিষেধাজ্ঞা থাকায় আমরা কিন্তু কোনো মন্দিরেরই অভ্যন্তরের যে দৃশ্য তা শুট করিনি। আমি এবং দেবজ্যোতি আমরা কেউই নিজেদের ভিউজ বাড়ানোর জন্য বা লাইক পাওয়ার জন্য নিয়ম ভাঙাটাকে উপযোগী বলে মনে করি না। এই মন্দির বেড়াতে এসে এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম আমরা। এই মন্দিরে যে সুবিশাল শিব মূর্তিটি রয়েছে থেকে থেকেই সেটি আমাদের চোখের আড়াল হয়ে যাচ্ছিল। তার কারণ আর অন্য কিছু নয়, মন্দিরের চত্বরে রাশি রাশি মেঘ নেমে আসছিল। মনে হচ্ছিল দেবাদিদেব মহাদেব যেন আমাদের সাথে লুকোচুরি খেলছেন। এই চারধাম মন্দিরে আপনারা যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি দেখবেন সেগুলি কিন্তু আকৃতিতে একই রকম, শুধুমাত্র ভেতরে যে লিঙ্গগুলি স্থাপন করা হয়েছে সেগুলি আকার আয়তনে একটি অন্যটির থেকে আলাদা, এবং প্রত্যেকটি মন্দিরে প্রতিষ্ঠিত লিঙ্গগুলির কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। মন্দিরের সামনেই সেই নামগুলি লেখা রয়েছে। এই মন্দিরে দেবাদিদেবের মূর্তির কাছে পৌঁছানোর জন্য কিন্তু একটি সিঁড়িও রয়েছে, তবে আমি ঠিক জানি না সেটি সর্বসাধারণের জন্য খোলা হয় কিনা, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু সেই সিঁড়ির রাস্তা বন্ধ ছিল। এই যে সামনে যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটিই সেটি। দক্ষিণ সিকিমের একটি ছোট্ট শৈল শহর নামচি, সেখানে 16 ফুট পাহাড়ের উপর অবস্থিত এই সিদ্ধেশ্বর ধাম অর্থাৎ চার ধাম 2011 সালে সিকিম পর্যটন দপ্তর কর্তৃক এই মন্দির উদ্বোধন করা হয়। আর তারপর থেকেই ভ্রমণ পিপাসুদের জন্য এই মন্দির অত্যন্ত উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এখানে চার ধাম বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ছাড়াও দেবাদিদেব মহাদেবের একটি সুবিশাল মন্দির রয়েছে, সেটি অতি সুন্দরভাবে অলংকৃত করা হয়েছে। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে দেবাদিদেবের নটরাজ রূপী একটি মূর্তি, তার সঙ্গেই রয়েছে আরো একটি শিবলিঙ্গ। এছাড়া এই মন্দিরের উপর অর্থাৎ ছাদে প্রতিষ্ঠা করা হয়েছে দেবাদিদেবের ধ্যানরত একটি মূর্তি, যা কিন্তু এই মন্দিরের কেন্দ্রবিন্দু। এই মূর্তিটির উচ্চতা 108 ফুট। এছাড়াও পুরো দেয়াল জুড়ে দেবাদিদেবের বিভিন্ন রূপের মূর্তি এবং তার সঙ্গে সঙ্গে দেবী দুর্গার বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হয়েছে। দেখছেন, মনে হচ্ছে না আমরা যেন মেঘেদের রাজ্যে পাড়ি দিয়েছি? যাই হোক, এবার আসি মন্দিরের কথায়।
তো এই শিব মন্দিরটির সামনেই রয়েছে নন্দীর একটি সুবিশাল মূর্তি। আর এখান থেকে দেখুন চারধাম মন্দিরগুলো কিন্তু দৃশ্যমান। যদি আপনি বাদিক থেকে দেখেন, প্রথমে বদ্রীনাথ, তারপর পুরী, তারপর রামেশ্বরম এবং একদম ডান দিকে রয়েছে দ্বারকা। চলুন এবার আমরা পুরী এবং বদ্রীনাথ থেকেও ঘুরে আসি। নামচির চারধাম মন্দির পুরোপুরি ঘুরে দেখার জন্য আপনাদের হাতে রাখুন 1.5 থেকে 2 ঘন্টা। এরপর আমরা যে ধাম দর্শন করতে চলেছি তা বোধহয় বাঙালিদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয়। হ্যাঁ, আমাদের অতি পছন্দের এবং ভীষণ কাছের পুরীর জগন্নাথ মন্দির। যেমনটা আমরা সবাই জানি, ওড়িশা রাজ্যে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত পুরী শহর এবং সেখানেই প্রতিষ্ঠিত এই মন্দির। এখানে আরাধ্য দেবতা হলেন শ্রীকৃষ্ণ, তবে তিনি এখানে পূজিত হন জগন্নাথ হিসেবে। সঙ্গে রয়েছে তার ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। ভারতবর্ষের একমাত্র এই পুরীর মন্দিরেই সুভদ্রা দেবীর আরাধনা লক্ষণীয়। মনে করা হয় পুরীর মন্দিরটি প্রায় 1000 বছরের পুরনো এবং রাজা চূড়াগঙ্গা দেব এবং রাজা তৃতীয়া অনঙ্গ ভীম দেব দ্বারা এই মন্দির নির্মিত। পুরী মন্দিরের পর আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্য বদ্রীনাথ। উত্তরাখণ্ডে অলকানন্দা নদীর তীরে গাড়োয়াল পাহাড়ে অবস্থিত এই বদ্রীনাথের মন্দির। বদ্রীনাথ মন্দিরের উপাস্য দেবতা হলেন শ্রী বিষ্ণু। ভারতবর্ষের বাকি 3টি ধাম অর্থাৎ দ্বারকা, পুরী এবং রামেশ্বরম সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকলেও বদ্রীনাথ কিন্তু এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্তই খোলা থাকে। শীতকালীন সময় এই মন্দিরের বিগ্রহ পূজিত হয় যোশী মঠে। একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, এখান থেকে বেরিয়ে গেলে আপনাদের মন ভালো হতে বাধ্য। মন্দির দর্শন তো রয়েছে, তার সঙ্গে এমন পাহাড়, তার সঙ্গে ভেসে আসা মেঘ, এমন নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারলে আমাদের মন তো ভালো হবেই। তাই যারা এখনো এই নামচি ভ্রমণে আসেননি, দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন। আজকের ব্লগটি শেষ করব এখানেই। ভালো লাগলে একটি লাইক করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং সে সম্পর্কে আমাদের অবহিত করবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে আপনাদের বন্ধু ও পরিজনদের সঙ্গে শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন তীর্থযাত্রী।